টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। EB-1, EB-2, EB-3 ভিসায় আমেরিকায় চাকরি, গ্রিন কার্ড সহ। কিন্তু সেই সাথে কিন্তু আরও একটি বিষয় রয়ে গেছে, সেটি হচ্ছে প্রতারণা এবং সাথে সতর্কতা। এটাও কিন্তু জানা অত্যন্ত জরুরি। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। হাতে সময় থাকলে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার বা NIW যেটাকে বলি আমরা, এটা কারা এবং এমপ্লয়ার ছাড়াই এই সুবিধা পেতে পারেন সে বিষয়টি আমরা যদি হাতে সময় থাকে তাহলে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকে প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিরেক্টর, আমেরিকান বার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট লিটার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই। প্রথমে একটা কারেকশন করছি, নট আমেরিকান বার অ্যাসোসিয়েশন, হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল বার। সরি, আমি আমাদেরটা ছোট পরিসরে, কিন্তু আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে রানা আহমেদকে আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য। অনেক বিষয় নিয়ে কথা হবে, আমি বুঝতে পারছি আপনি অনেক বিষয় নিয়ে কথা বলবেন আজকে। সো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, জাস্ট বলার জন্য আর কি, যে আপনারা সবাই আমাকে চিনেন, অনেকভাবেই চিনেন। সো আমরা রানা ভাই যে বললো অ্যাক্সিডেন্ট কেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন স্টেটে আমার দীর্ঘ 20 বছরের আমেরিকাতে অ্যাটর্নি অ্যাট ল হিসাবে যে অভিজ্ঞতা অর্জন করেছে এবং যে নেটওয়ার্ক তৈরি হয়েছে আমেরিকার অনেকগুলো স্টেটে, বাংলাদেশে অধ্যুষিত যে স্টেটগুলো, সিটিগুলো আছে, ইনক্লুডিং বাফেলো, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান, ওই স্টেটগুলোতে আমার যে অ্যাসোসিয়েটরা আছে, টপ রেটেড ল ফার্ম আমার সাথে কাজ করে। সো আপনাদেরকে বেস্ট সার্ভিস প্রোভাইড করতে পারবো। আমরা জয়েন্টলি কাজ করি, এজ অ্যান অ্যাটর্নি অ্যাট ল হিসাবে জয়েন্ট রেসপন্সিবিলিটি কাজ করি। সো আপনাদের যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস আমরা হেল্প করতে পারি। এবং ইমিগ্রেশন বিষয়ে আমরা যে কোনো একটা স্টেট থেকে বসে 50 স্টেটে কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু স্টেটগুলোতে ওই স্টেটের লাইসেন্সপ্রাপ্ত টপ রেটেড ট্রায়াল অ্যাটর্নিগুলো আমাদের সাথে কাজ করে। সো ইউ ফিল ফ্রি টু কল আস এনি টাইম। আমার নাম্বার সব জায়গায় দেওয়া থাকে, 1866 মঈন ল, 1866-664-6529। যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন আপনি শুরু করেছেন, আবার বলেন। আমরা একটু বলি। প্রথমে যে প্রশ্নটি আপনাকে আমি করতে চাইবো, যে আমেরিকায় আসার একটা সুবর্ণ সুযোগ, সেটা শুধুমাত্র যে খালি আসা নয়, গ্রিন কার্ড সহ ফ্যামিলি, স্পাউস, বাচ্চা কাচ্চা ইত্যাদি, একে নিয়ে আমেরিকায় আসার একটা গোল্ডেন অপরচুনিটি আমরা বলতে পারি EB-1, EB-2, EB-3 ভিসায়। তো আপনার কাছে প্রথমে আমি জানতে চাইবো যে এই যে EB-1, EB-2 এবং EB-3 এই ভিসাগুলো আসলে কি, এটা একটু আমাদের জানা দরকার। এই 3 ক্যাটাগরির মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কোথায়? ধন্যবাদ রানা ভাই। এই বিষয়টা এখন বিশ্বজুড়ে প্রচলিত, বাংলাদেশের আগে এটা অনেকেই মনে করে নতুন কোনো সুযোগ আসছে। এই সুযোগটা অনেক বছর যাবৎ ছিল, কিন্তু আমরা বাংলাদেশের যে জিনিসটা ধরি এটা না পৌঁছায় ছাড়ি না। দিস ইজ এ প্রবলেম। সো EB-1 যেটা হচ্ছে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে, EB-1 এর মধ্যে যেগুলো বলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যে কোনো পেশায় আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো পেশায় আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি থাকে আপনি EB-1 এতে কোয়ালিফাই করেন। এবং এটা অনেকেই ইতিমধ্যে হয়েছে। আবার আমি যে কেসগুলো পাই সবসময়, আমি যে খুব ভালোভাবে বাংলাদেশের অনেক স্টাররা এখানে, আমি যে কেসগুলো পাই নষ্ট হয়ে যাওয়ার পর আমার কাছে আসে, মঈন ভাই আপনি একটু দেখেন, ফ্রি অফ কস্ট। কারণ আপনাকে ওইভাবে সোশ্যাল মিডিয়ায় চিনি, কিন্তু আগে আমার কাছে আসে, ভুল করার পরে আমার কাছে আসে অনেকগুলো কেস আর কি। সো তারা দেখা যায়
যারা কোয়ালিফাই করে তারা ডেফিনেটলি পাওয়া উচিত। এর মধ্যে অনেকেই কম্পেয়ার করতে চায় যে XYZ এক্স পাইলে আমি কেন পাবো না, আমি তার সমকক্ষ কিনা বা তার মধ্যে পড়ি কিনা, তাই সে একটা জায়গায় যেন তেন করে ফাইল করলো। এখন আমরা অনেকগুলো সাকসেসফুলি কাজগুলো করি, যে রিজেক্ট যেগুলো আমি দেখি আমাদের কাছে যেগুলো আসে পরবর্তীতে নষ্ট করে কেসগুলো আসে, তারা হয়তো প্রপারলি ডকুমেন্টেশন করা হয় না, RFE আসে ওইটাও দিতে পারে না, তারা ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, 10 ক্রাইটেরিয়া থাকে তারা 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করে, তারা এটা বুঝে না, RFE-তে তারা এক্সপ্রেশন করতে পারে না, ওই জিনিসগুলোর জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে। এবং তারপর ফাইনালি তারা করে কি দে এন্ড আপ ফাইলিং অ্যাসাইলাম। এটা একটা বিগ প্রবলেম। সে কিন্তু এই সময়ে যেতে যেতে সে কিন্তু 1 বছর টাইম চলে গেল তার। এখন অনেকে আর এইগুলার মধ্যে অনেকে এমন মুখরোচক বিজ্ঞাপন দেয় মনে হয় যে কালকে সে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আপনারা প্রতারণা শব্দটা ব্যবহার করেছেন, সতর্ক থাকতে হবে। আপনি আসলে যদি ফাইল করতে হয় যে কোনো একজন অ্যাটর্নি এটলো যারা আমরা এই কাজগুলো করি, আপনি যেহেতু সরাসরি একজন অ্যাটর্নির সাথে কথা বলতে পারছেন, ওয়াই আপনি আমার স্টাফের সাথে কথা বলে শেষ করবেন? আপনি অ্যাটর্নি সরাসরি কথা বলতে পারছেন কনসালটেশন ফি দিয়ে, আপনাকে বুঝতে হবে আপনি কোয়ালিফাই করেন কিনা। যদি একজন অ্যাটর্নি এটলো আমরা বলি বা সমকক্ষ যে লয়াররা আছে আমরা যদি বলি যে আপনি কোয়ালিফাই করেন, দেন এটাকে আপনাকে ওইভাবে কাজগুলা করতে হবে। আপনি হয়তো জানেন না আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে, এই যে গুছিয়ে দেওয়া এবং আপনার যে অনেক ক্ষেত্রে দেখি পুয়ার রিকমেন্ডেশনের কারণে অনেকে মনে করে সে ইন্টারন্যাশনালি রিকগনাইজড, বাংলাদেশ থেকে বা ভারত থেকে একটা যেমন যে কোনো একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, স্যার নাম দিল ইন্টারন্যাশনাল ABC ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেভাবে এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হয়ে গেছে। কিন্তু এটা যে ইন্টারন্যাশনাল না সেইটাই বুঝে না। ইন্টারন্যাশনাল মানে শুধু দেশের ভিতর থেকে হবে না, কিন্তু ওইটাকে যদি আমরা প্রমাণ করতে হবে অন্যভাবে, ওইটার ভ্যালিউ এবং এটার যে গুরুত্ব কতটুকু, ওইগুলা অনেক বড় ফ্যাক্টর কাজ করে এখানে। সো EB1 হচ্ছে, আবারও বলছি, আপনাকে যে কোনো ধরনের যদি দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি একাডেমিক এইসব বিষয়ে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আগে আপনার রেজিউমি দেখে যাচাই বাছাই করতে হবে প্রফেশনাল রেজিউমি দেখে আসলে আপনি কোয়ালিফাই করেন কিনা। EB2 হচ্ছে যারা এমপ্লয়মেন্ট বেসড, EB1 এমপ্লয়মেন্ট বেসড, কিন্তু এখানে কোনো স্পন্সরের প্রয়োজন। এটা সুখবর যে কনকারেন্ট একসাথে ফাইল করা যাচ্ছে, মানে আপনি আজকে যদি ফাইল করেন সব ডকুমেন্ট দিয়ে আপনি গ্রিন কার্ড ফাইল করতে পারেন একসাথে, এবং আপনাকে এক্সপায়ারও করতে পারছেন। যদি এটা কারেন্ট আছে তারপর আপনি যদি মনে করেন যে আপনি ইমিডিয়েটলি ডিসিশন চাচ্ছেন, আপনি এক্সপায়ার করতে পারেন $2965 দিয়ে আপনি এক্সপায়ার করতে পারেন, যে শর্ট টাইম আপনি রেজাল্ট পাবেন। EB2 সেম ধরনের, EB মানে এমপ্লয়মেন্ট বেসড, EB2 নাম্বার 2 আসলো NIW। EB2 হচ্ছে 2 ক্যাটাগরি, একটা হচ্ছে স্কিল এবং NIW একটা হচ্ছে যেখানে কোনো এমপ্লয়ারের প্রয়োজন হয় না, যেখানে কোনো লেবার সার্টিফিকেট নাই, এমপ্লয়ার নাই। সো এখানে আপনি যদি চান, আপনি যদি যোগ্যতা অর্জন করেন, ব্যাচেলার্স ডিগ্রি উইথ 5 years প্রগ্রেসিভ এক্সপিরিয়েন্স এবং মাস্টার যদি থাকে, আপনার থিসিস থাকে, কোনো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেন, আপনার এইসব ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছু মিলে আমি বলবো টেকনিক্যাল জিনিসগুলো, যদি আপনার স্টেম সাবজেক্ট থেকে আরও ভালো, কৃষিতে থাকলে হয়। সো এগুলো আপনি যদি মনে করেন ডকুমেন্ট দিতে পারেন যে আপনি আমেরিকার স্বার্থে আপনাকে প্রয়োজন, এটা আপনি পূর্বে কী করছেন, এটা আপনার ফিউচার এন্ডেভারটা কি, ফিউচারে আপনি কী করতে চাচ্ছেন, হাউ ডাজ ইট ইফেক্ট, হাউ ডাজ ইট হেল্প দ্য আমেরিকান ইকোনমি, আমেরিকান শিল্প, আমেরিকান সংস্কৃতি, আমেরিকান সাহিত্যকে হেল্প করতে হবে, দেন ইউ কোয়ালিফাই ফর ইট। যদি NIW হয়, NIW-তে আপনি কিন্তু লাগে না, কোনো ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, এটাই বললাম যে আমেরিকাতে আপনি কীভাবে হেল্প করতে চাচ্ছেন, ফিউচার এন্ডেভারকে গুরুত্ব দিতে হবে। সো এই ক্ষেত্রে এটাও কিন্তু কনকারেন্ট চলতেছে, এখন আপনি চাইলেই কিন্তু করতে পারেন, গ্রিন কার্ড আপনি একসাথে করতে পারেন, গুড থিং। কিন্তু আবার মনে করেন না যে বাংলাদেশে থাকলে একসাথে করা যাবে, যদি আপনি ইউ লিভ ইন আনাদার কান্ট্রিজ তখন তো ওই দেশের ভিসা পজ মেনে আপনাকে আসতে হবে। কিন্তু আপনি নির্ধারিত সময় যদি জানতে চান, শর্ট টাইমে আপনি এক্সপায়ার করতে পারেন, উইদিন 3 weeks আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার RFE চাইবে, কুইকলি RFE দিতে হবে, কুইকলি আপনার সব সমাধানটা আপনি জানতে পারবেন আসলে আপনি কোয়ালিফাই করেন কিনা, অ্যাপ্রুভ হচ্ছে কিনা। আর EB3 যেটা স্কিলড আনস্কিলড ওয়ার্কার, এইখানেই সমস্যা হচ্ছে, যেখানে এমপ্লয়ার আছে ওইখানেই কিন্তু প্রতারণাটা শুরু হয়। আচ্ছা, যেখানে এমপ্লয়ার নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ অ্যান অ্যাটর্নি আই ক্যান ডাইরেক্টলি advise clients, I can represent the client সরাসরি। যেখানে এমপ্লয়ার ইনভলভ, আমরা অ্যাটর্নিরা কিন্তু নো ওয়ে
কোনো অ্যাটর্নি সরাসরি এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করার কোনো বিধান নাই। যদি এটা কেউ বলতে পারে, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। যদি কেউ বলতে চায় হ্যাঁ এমপ্লয়ি রিপ্রেজেন্ট করতে পারে, দিস ইজ কমপ্লিটলি রং কনসেপ্ট। কোনো অ্যাটর্নি রিপ্রেজেন্ট করবে, যেহেতু এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করছে, পিটিশন করছে, অ্যাপ্লাই করছে, পিটিশন যেটা বলেন, যে এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করবে অ্যাটর্নি, যে কোনো অ্যাটর্নি করবে বা প্রতিনিধি রিপ্রেজেন্ট করবে। এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করা যায় যখন এমপ্লয়ের জন্য আমরা ফাইল করব। অনেকে এই কনসেপ্টটাই নাই যে লেবার সার্টিফিকেট কিন্তু এমপ্লয়ি চাইলে ফাইল করতে পারে না। লেবার সার্টিফিকেটের জন্য ফাইল করবে এমপ্লয়ার, যে কর্মদাতা সংস্থা। এই সংস্থাটা অবশ্যই আমেরিকান হতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং এই কোম্পানিটা ভায়াবল হতে হবে, এবং যে ভিসা পাওয়ার আগ পর্যন্ত কোম্পানিটা কিন্তু এক্সিস্টেন্স থাকতে হবে ইন এ গুড ওয়ে। তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকলে, এখন কিন্তু কালকে একজন আমাকে কল দিল, তার ভিসাটা মানে এইখানে তার ইন্টারভিউ হলো, তাকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ হচ্ছে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল এবিলিটি নাই। তো আপনি যদি একটা কোম্পানি আপনাকে স্পন্সর করে, তার অ্যানুয়াল ইনকাম যদি এনাফ না থাকে, তার হয়তো 5 জন এমপ্লয়ি আছে আর আপনি হয়তো 6 নাম্বার এমপ্লয়ি, আপনাকে অ্যাফোর্ড করার মতো তার যে ফাইন্যান্সিয়াল এবিলিটি এটা নাই, তখন তো আপনি যত টাকাই দেন না কেন হবে না। তো এই ক্ষেত্রে প্রতারণাটা এখানে আসে। প্রাথমিক দিক মানুষ বুঝে না যে কেসটা হবে কি হবে না। সবাই বলে আমার আমেরিকা এমপ্লয়ি আছে, এই একটা রেস্টুরেন্ট আছে, ওই একটা বার্গার কিং আছে, আপনার ম্যাকডোনাল্ডস আছে, তারা হয়তো কোনোভাবে এটা করলো, কিন্তু ওই ম্যাকডোনাল্ডস যে ওই সময় 4 বছর পর তার প্রয়োজন আছে কিনা। আপনি কি একটা ম্যাকডোনাল্ডস মনে করেন ফ্রন্ট ডেস্কে 2 জন লোক দরকার, সে 5 জনের জন্য লেবার সার্টিফিকেট অ্যাপ্লাই করছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন সে কি 5 বছর পরে তার কি 2টা লোক আর প্রয়োজন আছে মনে করেন আপনি? এখন চাচ্ছে, যারা চাচ্ছে আমেরিকান সরকার এখন চাচ্ছে, আর যারা এগুলা স্ক্যামে জড়িত তাদেরকে এখন চার্জ করছে, অনেকগুলা নিউজ আসতেছে, তাদেরকে চার্জ করছে হিউম্যান ট্রাফিকিংয়ে। আপনি ইলিগাল ভাবে আমেরিকা আনলে যেরকম শাস্তি, ওদের সেম শাস্তি যারা মানুষকে প্রতারণা করে নিয়ে আসতেছে। এমপ্লয়ার হয়তো জানেই না অনেক সময়। আমি সবাই জন্য প্রতারণার কথাটা আপনি নিয়ে আসছেন, খুব ভালো হয়েছে, কিন্তু আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আমি সত্য কথা বলাতে অনেক আমার শত্রু হয়ে যাচ্ছে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবি না। আপনারা সবাই আমরা সচেতন হচ্ছি, হেল্প করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু যাদেরকে হেল্প করেন তারা যেন বুঝে, তারা কেন তাদের সতর্ক থাকা উচিত হচ্ছে যে এমপ্লয়ার তাকে স্পন্সর করছে বা করবে, তার সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত, এবং সে আসলেই সলিড এমপ্লয়ার কিনা আপনি ইচ্ছা করলে অনেক কিছু জানতে পারেন। এবং এমনও দেখা যায়, আমি অভিযোগ পাইছি ঢাকাতে যাওয়ার পরে, যে তার ফেক একটা ইন্টারভিউ লেটার পর্যন্ত চলে, এমবেসি জানে তার ইন্টারভিউ লেটার পাঠিয়ে দিচ্ছে, তার টাকা নিচ্ছে, কিন্তু 5 লাখ 10 লাখ যাচ্ছে, কয় স্যার আমার তো ইন্টারভিউ লেটারই দেখেন আছে, এমবেসিতে করছে, এমবেসি তোমার নামে কোনো ফাইলই নেই। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। একটা কপি করে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। সো এই সাধারণ লোকগুলো যে প্রতারিত হয়, এই প্রতারণাটা আমরা চাই না। সেমভাবে বাংলাদেশের লোকগুলা দেশে গিয়ে প্রতারিত হচ্ছে। কীভাবে প্রতারিত হচ্ছে মনে করেন, দেশের জায়গা সম্পত্তি কিনে সবাই ভবিষ্যৎ ভেবে যে আজকে আমার ভবিষ্যৎ হবে, ভালো একটা জায়গা কিনলাম, এই জায়গার মুখ সে মারা যাওয়ার পর দেখে না, সে পানির মধ্যে থাকতেছে। তো এইখানে আমি বলবো সবাইকে, এইখানে যেমন প্রতারণা হচ্ছে, আমেরিকার মানুষ দেশে গিয়ে প্রতারিত হচ্ছে, আবার দেশের মানুষ আমেরিকা আসার জন্য ভেবে প্রতারিত হচ্ছে। আপনার প্রতারণা থেকে সতর্ক থাকবেন। হ্যাঁ, দেয়ার ইজ এ সলিড কোম্পানি। যদি আপনি যদি সরাসরি বেস্ট আমার বলবে যে স্যার আপনি যে বলতেছেন আমরা কে আপনি করবো, হ্যাঁ, যদি আপনাকে কেউ সাহায্য করে সে আপনার বেনিফিট নিতেই পারে একটু, কিন্তু এই বলে যে এমপ্লয়ার আপনার কাছে টাকা নিচ্ছে, এই কথাটা যদি কেউ বলে, কমপ্লিটলি রং। কোনো এমপ্লয়ার টাকার বিনিময়ে কাউকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারবে না, এটা ইমিগ্রেশন লতে প্রহিবিট করা আছে। এবং যদি এরকম কেউ প্রমাণ করতে পারেন যে এমপ্লয়ার টাকা নিচ্ছে, এমপ্লয়ার তো জেলে যাবে, সবাই জেলে যাবে, এখানে সবাই জেলে। তো এখানে আপনাদেরকেও দোষ নাই। যদি আপনার মনে করেন কোনো প্রতারিত হয়েছেন, আপনি নিকটবর্তী ইউএস এম্বাসি যে দেশে থাকেন না, আপনি থাকেন দুবাই থাকতে পারেন, দুবাই থেকে অনেক নিয়ে আসছে লোকজন, কথা বলে কোনো স্ট্রেস নাই, তার নাম্বার যখন চেঞ্জ করে ফেলে দেখেন ফাইন্ড এনিবডি, টাকা কই দিচ্ছেন বা ক্রেডিট কার্ড আমেরিকায় দিচ্ছে, কার অ্যাকাউন্টে দিচ্ছে আই ডোন্ট নো, এটা নাম্বার দেওয়া হয়েছে, শেল কোম্পানি করা আছে, এই কোম্পানি চলে গেছে, কোম্পানি পর বন্ধ। কারণ যে এজেন্সি বন্ধ হয়েছে, এজেন্সি বন্ধ হয়েছে, 4 বছর একটা টাকা দিতে থাকে, তার তো একটু সম্পর্ক হয়ে যায়, পরে দেখা যায় নাই। সেমভাবে প্রভাবশালী দেশের জায়গা কিনে টাকা দিতে আছে, আজকে কিস্তি দেন 5 লাখ, কালকে 10 লাখ দিলেন, জায়গা রেজিস্ট্রেশন করার সময় এখন তো আমার জায়গা খুঁজে পাই নাই,
কারণ সরকার এই ড্যাপ করছে, এই করছে, সেই এই কথাগুলো আমি সরকারকে বলতে চাই আপনাদের মাধ্যমে। যদি দেখা যায় খাস খতিয়ানের জিনিস দিয়ে সরকারি শুনে সরকার বলতে চাই এই ব্যাপার থেকে বের হয়ে আসেন। কত সরকার স্বাধীনতা পরবর্তী এই যে যতগুলো সরকার কেউ প্রবাসে গুরুত্ব দেয় নাই, এগুলো আপনারা একটা সিস্টেমে নিয়ে আসেন যে সরকারি জায়গা বিক্রি বা করবে কিনা আপনারা তদন্ত করেন যে তার জায়গা ল্যান্ড কোম্পানি করে তারা বসছে যে প্রবাসী, এখন প্রবাসীদের টাকা নয়, তারা কিন্তু স্বপ্ন দেখে আমেরিকাতে, যে আমেরিকা থেকে বা বিদেশ থেকে জায়গাটা ভাববো, 10 বছরের বিল্ডিং করব। এমনও লোক দেখছি আমি নিজের জায়গায় বিল্ডিং করতে দিচ্ছে। আমি কথাগুলো কিন্তু একটার পর চলে আসতেছে, এই জন্য বলতে আপনি কিছু মনে করেন না, মানে সতর্কতা কথার জন্য আমি শুরু করছি। নিজের জায়গা তার হয়তো যে কোনো প্রজেক্টে তার 5 কাঠা জায়গা ছিল, এক্সাম্পল দিচ্ছি, আমার কি কমপ্লেনগুলো আমার কাছে আসে আমি এগুলো প্রতিদিন ডিল করি এবং দেশে কল দিতে হয়, দেখা যায় রেজাল্ট হয়তো 0। সবাই বলে স্যার আপনি একটু এমবেসিতে বলে দেন, তো এমবেসি তো সিভিল ল নিয়ে কাজ করবে না, এমবেসি ক্রিমিনাল ডিভিশন, যদি আপনি কোনো ক্রিমিনালি কাজ আপনাকে চার্জ করে এমবেসি আপনাকে কনসুলার লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেবে, কিন্তু কোনোভাবে আপনার জায়গা নিয়ে ডিসপিউট আমেরিকা এমবেসি এখানে ইনভলভ হয় না এবং হবে না, সুযোগও নাই। আমেরিকা বলা কমপ্লিটলি বন্ধ আছে। দেখা যায় যে তার 5 কাঠা 10 কাঠা জায়গা ডেভেলপমেন্ট কোম্পানিকে দিল, সে একটা চুক্তি করলো যে 3 বছর 1-2 বছরের মধ্যে বিল্ডিংটা করে দেওয়া হবে। ভালো কথা, সে তো স্বপ্ন দেখতেছে এখানে তো 10টা আমার, 10টা বিল্ডিং, 10টা যে ডেভেলপমেন্ট 50-50। এখন তার টাকা এই ব্যাংকের জমা, এই কাগজ জমা দিয়েছে, এই যে ডেভেলপার কোম্পানি ব্যাংক থেকে ঋণ নিল, আরো যেহেতু সে অর্ধেকটা পাচ্ছে, ব্যাংক থেকে তার ঋণ নিল হয়তো 5 কোটি টাকা, 5 কোটি টাকা ঋণ নিল, নেওয়ার পরে ব্যাংক থেকে টাকাটা পাইলো তারা। তারপরে করে কি আবার এই যে সে যে বিল্ডিং করতেছে ডায়াগ্রাম করে 3D করে ব্রোশার টোশার করে তার যে 10টা ফ্ল্যাট ওই 1 বছরের ভিতরে বিক্রি করে দিল, কিস্তি দিয়ে দেয়, 2 বছরের কিস্তি দিয়ে বিক্রি করে দেয়। তারাও স্বপ্ন দেখতেছে আমি এখানে পাইছি। দেখেন আপনার প্রবলেম হলে কটা হলো, এখানে বিল্ডিং এর মালিকের, জায়গার মালিকের হলো 10টা ফ্ল্যাট, আর যে বানাচ্ছে তার হলো 10টা, সে 10টা 10 জন কাছে বিক্রি করে দেয়, ওই 10 জন আর মালিক একজন, 11 জন যুক্ত হলো। এখন সে এই টাইমের মধ্যে সে করে কি, এই বিল্ডিং যে ডেভেলপার করে কি, তারা একতলার মধ্যে ফ্লোরটা তুলে দিয়ে তারা গায়েব, তারা আর কাজ নাই, রডের দাম আর সিমেন্টের দাম বেশি, সময় নিচ্ছি, ব্যাংকে টাকা দিচ্ছে না, এগুলা করতে করতে তখন 3 বছর পরে ভদ্রলোক যখন দেখে যে তার আর বিল্ডিং হচ্ছে না, জায়গা এইটুক সমান, শুধু ফাউন্ডেশন দেওয়া, এখন সে কোর্টের দ্বারস্থ হয়। কোর্টের দ্বারস্থ হলে সে কি করবে, কোর্ট কি করবে, কোর্ট দিয়ে তদন্ত করার জন্য। সিভিল কেসে কোর্ট আপনি জানেন সারা জীবন চলে যায়, 20 বছর 50 বছর। তার কি হলো, এখন তার নিজের জায়গা নিজে রইল না, তার নিজের জায়গা নিজে রইল না, তার এখন হইলো কি 10 জন মালিকেরা তো অ্যাড হইলে আসা, কারণ তারা তো দাম দিয়ে কিনছে। তা কারকে সু করবে, ডেভেলপার কোম্পানির সু করতেছে, ওইদিকে 5 জন মালিক বসে আমরা এখানে টাকা দিছি, মানে লাইফটাই উলটপালট। এইগুলো সরকারকে উচিত হবে র্যাপিড। আজকে প্রবাসী মন্ত্রী এখানে আসছে, ওনার সাথে আমাদের বসার কথা রিসেন্টলি বসবো হয়তো বা, এই কথাগুলো হচ্ছে প্রবাসীকে যদি সাপোর্ট দিতে হয়, সব দিকে সাপোর্ট দিতে হবে, প্রবাসীরা যেন প্রতারিত না হয়। বাংলাদেশ থেকে অনেক মানুষ মুখ ফিরে নিচ্ছে, আমাদের মতো লোকজন যারা অনেক আগে আসছে আমেরিকা 20-25, তারা কিন্তু মুখ ফিরে নিচ্ছে অনেকেই, কারণ তারা শুধু বিক্রিরা চলে আসছে। আমার ভাই বলে জীবনে এই দেশে কিছু রাখার মতো অবস্থা নাই, কারণ কোনো জায়গায় কথা বললে তারা সময় নিচ্ছে, খালি আপনি দেশে সুন্দর মতো যাবেন, আপনাকে তারা সুন্দর মতো এক এন্টারটেনমেন্ট করে ভাই নেক্সট ডে দেখাবে আসেন, সেম ভাবে চলে আসছে। ইমিগ্রেশনের ক্ষেত্রে সেম ভাবে হচ্ছে কি, দীর্ঘ সূত্রিতার যেসব কাজে আছে, ফ্যামিলি পিটিশন ছাড়া আপনারা সতর্কতার সাথে কাজ করবেন, বোঝার চেষ্টা করবেন, সব ডকুমেন্ট রাখবেন। হ্যাঁ, আবার ডকুমেন্টে আবার এই কথা বলবেন ডকুমেন্ট রেখে কি করবো, কারণ আমেরিকাতে মামলা করতে পারবেন না, কারণ আপনার টাকা দিচ্ছেন আমেরিকাতে ক্রেডিট কার্ডে ABCG এজেন্সিকে দিয়ে দিচ্ছেন, আপনি টাকা মামলা কোথায় করবেন, আপনার তো আসারই ক্ষমতা নেই। তখন যদি বলি যে ভাই মামলা রিভিউ করতে গেলে একটু লাগে, কাগজপত্র লাগে, এবং আমাদের কনসালটেশন ফি বলে কি স্যার এমনিতে যে 60 লাখ টাকা আর আপনি কনসালটেশন ফি নেবেন, কথা তো ধারণা। তারা খুঁজে দালাল খুঁজে, এটা যথেষ্ট, তারা খুঁজে দালাল, আর দালাল খুঁজে দালাল ধরার পরে আমরাও যারা আমেরিকাতে যারা দেশে ইনভেস্ট করে দালালের মাধ্যমে যায়, কারণ দালালরাই কিন্তু টাকা মাঝখানে নিয়ে নেয়, অরিজিনাল লুকটা পাচ্ছে না খুব একটা বেশি। আরও প্রতারণা হচ্ছে এখন। ওই দিনে আমি খুব ফানি স্টোরি শেয়ার করেছি, ফানি কিন্তু অনেক দুঃখের অনেকের জন্য। সরি টু সে, একজন নোয়াখালী থেকে কল দিল,
স্যার আমার তো এক মহিলা বিয়ে করছিল আমারে 30 লাখ টাকা দিচ্ছে আর 30 লাখ টাকা বাকি আছে। আমি কিসের 30 লাখ টাকা? কোনি বলছে দেশে গিয়ে আমারে আমেরিকা নিয়ে যাবে। মহিলার বয়স কত? 55 বছর। তা আমি আপনি যে দিলেন টাকা কি বুঝেছি? আমি তো বিয়ে করছি, সংসার করছি, 30 লাখ টাকা দিচ্ছে। আমি কই দেশে তো মহিলারে মহিলারা পুরুষ দেখে, আপনি উল্টা দিলেন যে কয় স্যার উনি বলছে আমার দেশে না গ্রিন কার্ড করে, আমেরিকানের গ্রিন কার্ড করে দেবে। ও যে 30 লাখ টাকাও নাই, মহিলাও নাই, ফোন ধরে না, মহিলার ছবি পাঠায়, কয় দেখেন এই লোকের চিনেন কিনা। আমি কি 1 মিলিয়ন লোকের মধ্যে হয়তো আপনি চিনতে পারবেন তারা কে? তাই হয়তো কেউই না। সে আমেরিকান কথা বলে তার থেকে 20 লাখ টাকা নিয়ে আসলো, 30 লাখ টাকা, এইরকম যে কজন থেকে নিয়ে আসছে মহিলা নিজেও জানে না। তাদের কথাটা পরে শুনছে যে আরেকজন তো 30 লাখ টাকা নিচ্ছে। তা আপনারা এগুলো যাচাই বাছাই করা আসলে খুবই কঠিন। সবসময় বলবো সতর্ক থাকবেন। তবে লুভের বশবর্তী যাই করবেন না কেন সবই আসলে সুফল বয়ে আনে না। তো আমরা ঠিক আছে আপনার কাছে জানলাম EB1, EB2, EB3 সাথে সাথে বাংলাদেশের কিছু বাস্তব পরিস্থিতি, অর্থাৎ সেক্ষেত্রে প্রতারণা, অনেকগুলো বিষয় আপনি তুলে ধরেছেন মানুষকে সচেতন করার জন্য। তা আপনার কাছে এই EB1, EB2-র ক্ষেত্রে যে আপনার প্রশ্নতে ফিরে যদি আসি, যে আমরা তো অনেকেই মনে করি যে আমেরিকায় চাকরি মানেই গ্রিন কার্ড। আপনি এর আগে বলছেন যে EB1, EB2-তে সরাসরি গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়। তো বাস্তবে ইবি ক্যাটাগরিতে বা ইবি ক্যাটাগরির মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার যে পুরো প্রক্রিয়াটি সেটা কিভাবে কাজ করে? দুইটা ক্যাটাগরি, কয়েকটা ক্যাটাগরি। EB1-এ তো আপনি ডাইরেক্ট আপনার কোনো এমপ্লয়ার প্রয়োজন হচ্ছে না, আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন, সরাসরি আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই নিজেই করবেন। এখানে আমরা যে কোনো রেসপন্ডেন্ট বা অ্যাপ্লিক্যান্টকে আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করে তাকে প্রিপেয়ার করতে পারি, কোনো বাধা নেই, অ্যাটর্নি হিসেবে কোনো বাধা নাই। কিন্তু EB2-তে যদি হয়তো এমপ্লয়ার প্রয়োজন, তখন আমরা এমপ্লয়ারের মাধ্যমে কাজটা করতে হয়। প্রথম দিকে লেবার সার্টিফিকেট এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করতে হয়। আর লেবার সার্টিফিকেট যদি না প্রয়োজন হয়, EB2, NIW হলে সে কিন্তু সরাসরি নিজের যোগ্যতায় গ্রিন কার্ড সে পাচ্ছে। অনেকে দেখা যায় EB1-এ মানে ডিনাই হওয়ার পরও আমরা তাকে EB2-তে নিয়ে আসতে পারি, যেহেতু সিমিলারলি ক্যাটাগরি, কিন্তু তার রিকোয়ারমেন্ট অনেক কম, অনেকে হয়তো বুঝে না। আর EB3-তে দীর্ঘসূত্রিতা অনেক বেশি, যেখানে এমপ্লয়ার প্রয়োজন সেখানে আপনি দীর্ঘসূত্রিতা আছে, এবং এটা ইট টেকস টাইম। এবং আপনি চাইলেই যে এমপ্লয়ার যদি টাকা দিয়ে, আবার যাদের আপনার বর্ডার দিয়ে আসছে তারা কিন্তু কোনোভাবে এখানে অ্যাডজাস্ট করতে পারবে না, এটা মনে রাখতে হবে। অনেকে বর্ডার দিয়ে আসছে, খুব সবসময় এই প্রশ্নটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, উত্তরটা আমি দিচ্ছি। স্যার আমার তো ওই যে আত্মীয় বিয়ে করছে এখানে, সে গ্রিন কার্ডধারী, এবং কিন্তু যে আত্মীয় যে সে বর্ডার দিয়ে আসছে, বর্ডার দিয়ে যদি 994 না থাকে, ইন্সপেক্টেড না হয়ে থাকে, আপনি কোনোভাবেই দেশে অ্যাডজাস্ট করতে পারবেন না। এই প্রশ্নটা সবার জন্য বলছে। আপনি আমাকে কনসালটেশন টাকা দেওয়া কনসালটেশন করার প্রয়োজন নাই। যদি আপনারা যে লোকটা ইমিগ্রেশন বেনিফিট নেওয়ার চেষ্টা করবে, গ্রিন কার্ড অ্যাপ্লাই করবে, সে যদি বর্ডার দিয়ে এসে থাকে উইদাউট ইন্সপেকশনেতে, এই দেশে থেকে অ্যাডজাস্ট তার হবে না। আপনাকে ইউ হ্যাভ টু গো ব্যাক টু আমার নিজের দেশ থেকে ওয়েবার নিয়ে আসতে হবে। এই সব দীর্ঘসূত্রতার কারণে অনেকে না বুঝেই যে আগেই লয়ারের সাথে কনসাল্ট করেন, লয়ারের সাথে কনসাল্ট করে বিয়ে করার পরে তখন আমি যে একটা লাইফই নষ্ট হয়ে গেল। সেই মেয়েটা হয়তো বা সেই ছেলেটা হয়তো বিয়েটা করতো না, না জানলে, আনলেস দে হ্যাভ লাইক রিলেশনশিপ। তো রিলেশনশিপ থাকলে ভিন্ন অন্য জিনিস। অনেকে ফ্যামিলিগুলা, প্যারেন্টসরা, গার্জিয়ানরা এইসব ছেলে মেয়েদের জীবন নষ্ট করতেছে ফর নাথিং। তবে এখন কিন্তু যতটুকু আমি জানি, আপনারা হয়তো বাস্তব অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, এখন কিন্তু আগে যেমন মনে করেন 10, 20, 15 বছর আগে আমরা যখন বাংলাদেশে ছিলাম, তখন মনে হতো যে আমেরিকার একটা ছেলে মানে এটা বিশাল কিছু মনে করতো অনেকে মানুষ, মেয়ে বিয়ে দেওয়ার জন্য বা ছেলে বিয়ে দেওয়ার জন্য না। এখন অতটা, এখন আমেরিকার কথা বললে একদম মুখ ফিরায় নেয় অনেকে। আপনি না, যদি নাই হতো তো এক লোক 30 লাখ টাকা কেমনে দেয়া দেখ, মানে সংখ্যা কমে গেছে, আমি সেটা বলছি। কমে গেছে, শিক্ষা যারা ভালো শিক্ষিত তারা বুঝতে, এবং আপনাদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে অনেক সচেতন হয়েছে। তারা জিজ্ঞেস করে ছেলে কি করে মেয়ে কি করে, কিন্তু না, এই দেশের থেকে সমস্যা নাই। দেশে যদি বিয়ে করতো, এই যে আনডকুমেন্ট যে সে তো জিজ্ঞাসা বিয়ে করতেও পারবে না, সে যেতেই পারবে না, গেলে আসতে পারবে না। আর একটা জিনিস আছে, অনেকে সবার সুবিধা বলে আপনারা হচ্ছে কি
কি হয়তো অনেক শোনা কথা বিশ্বাস করবেন না, কিন্তু টেলিভিশনে যখন বলি আপনারা মনে করেন এটা সঠিক তথ্য। এই ভেবে এই মনোভাব নিয়ে কথাটা বলছি। অনেকে হয়তো বিভিন্নভাবে আমেরিকায় আসছেন, গলা কাটা পাসপোর্ট এক সময় ছিল। এই প্রশ্নগুলো আমরা ফোনে পাই, আর নাম বলবো না কারণ আমি কখনো বলতে চাই না। ফোনে পাই, স্যার আমি তো নাম বদল করে আসছিলাম, গলা কাটা পাসপোর্ট দিয়ে আসছিলাম, 20 বছর দেশে থাকি, এখনও কিছু করার নাই। সো এই ক্ষেত্রে ও যদি আবার বিয়ে করে সেমভাবে, তা এখানে অ্যাডজাস্ট হবে না, তাকে ওয়েবার ফাইল করতে হবে। কোনো প্রমাণ নাই, সে তার আইনটির উপর কোথাও পাওয়া যাচ্ছে না, উই হ্যাভ টু ফাইল ওয়েবার। আরও জিনিসগুলো আছে, যদি আপনি আমি শুধু কিছু স্টোরি শেয়ার করলে অনেক সময় ইমিগ্রেন্টের স্টোরি আমার তো বই লিখছে, আপনি জানেন, রোড টু আমেরিকা বইয়ের মধ্যে অনেক কিছু বলা আছে, আর থিওরিটিক্যাল কিন্তু কোনো প্র্যাকটিক্যাল স্টোরি দেয় না। এই জন্য মানুষ মাইন্ড করে যে এই স্টোরি অনেকের সাথে কিন্তু এই কথাগুলো যে আমি বলি, অনেকের সাথে কিন্তু এই কথাগুলো মিলে যায়। কিন্তু ভাববেন না যে আপনি একাই এই ধরনের সমস্যায় জর্জরিত, হাজার লোক এই সমস্যায় জর্জরিত। হয়তো আপনার কথা মিলে যেতে, ঘটনার সাথে মিলে যেতে পারে, এই জন্য আমি দায়ী না, কিন্তু আপনার সম্পর্কে কিছু আমরা বলি নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু আবার ইবিতে আসি। ইবি ওয়ানে যে একটি প্রশ্ন আমি করতে চেয়েছিলাম যে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি হিসেবে, সেটির আপনি উত্তর দিয়েছেন আমার 3 নম্বর প্রশ্নটি। তবে 3 নম্বর প্রশ্নটি আর আমি করতে চাই না, এটির উত্তর আপনি দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন যেটি আমি করতে চাই সেটা হচ্ছে যে EB2 ভিসার ক্ষেত্রে অ্যাডভান্স ডিগ্রি বা এক্সেপশনাল অ্যাবিলিটি, এই দুটো বিষয়কে কিভাবে মূল্যায়ন করা হয়? ধন্যবাদ। EB2 NIW ক্যাটাগরিতে প্রথমেই বলেছি, আপনারা যদি কারো মাস্টার্স বা ইকুইভ্যালেন্ট, যদি অন্য দেশের মাস্টার্স ডিগ্রি থাকে, আমেরিকায় ইভ্যালুয়েশন করে থাকেন প্রপারলি, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং অথবা যদি ব্যাচেলর ডিগ্রি থাকে এবং 5 years প্রগ্রেসিভ এক্সপিরিয়েন্স থাকে উইথ অল দ্য এবিলিটি, যেগুলো বলতে এক্সেপশনাল এবিলিটি, মানে এন্ডেভার, ফিউচারে সে কী করবে, অভিজ্ঞতাগুলো কী ছিল, তার ডিগ্রি এবং তার যে রেকমেন্ডেশন লেটার থাকতে হবে, যারা রেকমেন্ডেশন যে তাদের আবার বুঝতে হবে কারা রিকমেন্ডেশন লেটার দিচ্ছে। আমি যদি তার ফিল্ড হচ্ছে সায়েন্স, আপনি দিলেন যে রানা আমাদের দিলাম, এ খুব ভালো ছেলে, আমি তার চিনি, দ্যাট ওয়ার্ক প্রপারলি। ওই রিলেটেড রিকমেন্ডেশন লাগবে, যে দিবে তারও প্রোফাইল চেক করা হবে, অনেক কিছু মিলে। আবার এক্সপিরিয়েন্স কী ছিল এটার উপর ডিপেন্ড করবে। এটা বিশালভাবে একটা, তার সম্পর্কে অনেক কিছু লিখতে হয়, অনেক বুঝতে হয়। এবং আমরা যে কাজগুলো করি, অনেকেই বর্তমানে করে কি, যে বলে কি স্যার আমার তো হয় নাই, অনেকবার ফাইল করছি। অনেকবার ফাইল কেন করলেন আপনি? বলে স্যার আমাকে একটা ল ফার্মে গেছিলাম, তারা বলছে যতবার ফাইল করবো ততবার ফ্রি। আপনি প্রথমবার ফাইল 6,000 টাকা নিয়ে 7,000 টাকা নিয়েছে, আর এরপর যতবার ফাইল করবো ততবার ফ্রি। আমি ভাই আপনি যতবার ফাইল করতে ততবার ফ্রি, আপনি করবেন কেন? আপনি তো একই ডকুমেন্ট দিয়ে 10বার ফাইল করতে কে আসবে? ওয়াই নট প্রপারলি আপনি প্রথমবারই করেন। কয় স্যার ওনারা তো বলছে, এই জন্য আমি টাকা দিয়েছি, আর ওনারা বারবার করতেছে, দুইবার ডিনাই হয়েছে, 3বার ডিনাই হয়েছে। সো আমরা যেটা করি, পার্সোনালাইজ প্রোফাইল তৈরি করে। আপনার সবার কিন্তু একরকম না। আপনি রানা আহমেদ আর এই যে TVN-এরই অন্য হোস্ট কিন্তু একরকম না। আপনার যে ক্রাইটেরিয়া, আপনার যে ধরনের মানে এক্সপিরিয়েন্স কমপ্লিট ডিফারেন্ট হতে পারে। সো এই ক্ষেত্রে পার্সোনালাইজ যদি প্রোফাইল তৈরি করা না হয় এবং ওই সামঞ্জস্য না থাকে, নির্যাতিত হবেই। শুধু আপনি অনলাইনে দেখে টাকা দিলেন, অনলাইনে কথা বললেন হবে না। ইউ হ্যাভ টু নো ইন পার্সন কে আপনার কাজটা করছে। টাইম টু টাইম অ্যাটর্নি আপনাকে করসপন্ডেন্স করতেই হবে। আমরা এই কাজগুলো করি, আমি ডাইরেক্ট সুপারভিশনের কাজগুলো করি। আমার যে এমপ্লয়িরা কাজ করে, প্যারালিগ্যালরা কাজ করে, আমি ডাইরেক্ট সুপারভিশন দিয়ে কাজ করি। অ্যাট দ্য এন্ড আমি তো রেসপন্সিবল। কিন্তু যারা অনলাইনে শুধু কাজ করে, তাদের কাছে জীবনে কথা বলতে পারবে না, চিনবেন না, শুধু কাজই করে যাচ্ছে, ডিনাই হচ্ছে, আমি তো জানি না। একজন কেস ম্যানেজার অ্যাসাইন করা থাকে, সে জানবে, তার কিছু জানে না। আমরা আপনার কাছে আরও অনেক প্রশ্ন করবো এই বিষয়গুলো নিয়ে। তো অনেকক্ষণ ধরে বেশ কয়েকজন দর্শক অপেক্ষা করছেন ফোনগুলো নিয়ে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি বাদশা বলছিলাম রং থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার I-751 এটা 6 মান্থ রানিং চলতেছে। জি, আমার স্পট ইউএস সিটিজেন। তো এটা কতদিন সময় লাগতে পারে? আর হচ্ছে যে আমি যদি এর মধ্যে দেশে ট্রাভেল করি রিসিভ নোটিশ সহ, কোনো প্রবলেম হবে কিনা? আর অলরেডি আমি 3বার ট্রাভেল করছি 2 ইয়ার্স গ্রিন কার্ড নিয়ে। আর এখন আমি যদি এর মধ্যে N400 সহ একসাথে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে ইন্টারভিউটা হার্ড হবে, নাকি আমি এটা আগে ওয়েট করবো যদি হয়? ধন্যবাদ। আগে প্রথমে বুঝতে হবে আপনার কোনো সমস্যা আছে কি না। ফাইলে যদি সমস্যা থাকে, আপনি ডেফিনেটলি এখন কোথাও মুভ করবেন না। আমি তো আপনার পার্সোনাল প্রোফাইলটা জানি না,
কেন বলতেছি এই জন্য, অনেকের দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্স একটা রিপোর্ট থাকে, ওই ক্ষেত্রে আপনি যদি দেশে যান আপনাকে ফেরত আসতে পারবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স ফাইল তারা সিঙ্গেল করে দেয়, মানে আপনি প্রমাণ করে দিচ্ছে আপনার ওয়াইফের সাথে নাই, এবং আপনার ফাইলটা কে করেছে এটাও জানতে হবে। আপনার জানা উচিত যে আপনার যদি জয়েন্ট সব ডকুমেন্ট না থাকে বা ছেলে মেয়ে না থাকে, বা আপনার যদি প্রমাণ করতে না পারেন জয়েন্ট লাইফ, তাহলে কিন্তু আপনার নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা আছে। আর যদি যেই ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবে ফলো করে থাকেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি দেশে যেতে চাইলে আমি আপনাকে বলবো অবশ্যই পাসপোর্টে একটা স্ট্যাম্প নিয়ে যাবেন, তাহলে আপনারা অন্যান্য এয়ারপোর্টে বিরক্ত করবেন। এছাড়া অনেক দেশের এয়ারপোর্টে এটা বুঝে না যে আপনি আসলে এখানে আসতে পারবেন কি না। এটা যদিও আপনার এই রিসিপ্ট নোটিশে লেখা আছে এটা এত মাস পর্যন্ত ভ্যালিড, একটা সার্টেন টাইম দেওয়া আছে 48 মাস মনে হয়, কিন্তু আপনি যদি দেশের বাইরে যান অবশ্যই একটা পাসপোর্টে আপনি স্ট্যাম্প নিয়ে যাবেন যে আপনার I-551টা, বোঝা যাবে যে আপনি দেশে গ্রিন কার্ডের স্ট্যাটাসে ছিলেন বা আছেন। তো সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে সিটিজেনশিপের জন্য N400 আবেদন করবেন কিনা, বা করলে ইন্টারভিউতে খুব কঠিন হবে কিনা? আপনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন, কিন্তু শিওর না যে এই দিনে সব ইন্টারভিউটা হবে। অনেক অফিসার করে কি, অনেক সময় দেখা যায় বিভিন্ন সার্ভিস সেন্টার বিভিন্ন রকম হয়, অনেক ফিল্ড অফিসে দেখা যায় যে আপনার আগের ফাইলটা নিয়ে আসে 551 ফাইল N400 একসাথে করে। আবার যদি 551টা যদি আপনার ওই যে টাইমের মধ্যে না পড়ে, যে তোরা 4 বছর সময় আপনাকে দিছে যে এই টাইম পর্যন্ত আপনার ভ্যালিড, এই কার্ডটাই ভ্যালিড, তখন তারা করে কি আপনার ইন্টারভিউ নিয়ে হোল্ড করে রাখবে, তারপরে আপনার 551 যখন কারেন্ট হবে তখন আপনাকে ডাকবে। সেই ক্ষেত্রে আপনি 551 হয়ে যাওয়ার পরে করাই ভালো, কিন্তু অনেক স্টেটে আবার দেখা যায় যে তারা একসাথে করে, আর কোনো স্টেটে কোনো যে ফিল্ড অফিসে করেন, আমরা কোনটায় কী করে বলতে পারবো না। তবে আপনি আপনার মতো চলতে পারেন, যে কোনো রিস্ক আপনি নিতে পারেন, কিন্তু এটা হোল্ড থাকবে। যদি I-551 অ্যাপ্রুভ না হয় এটা হোল্ড থাকবে। যদি মনে করেন যে I-551 ফাঁকি দেওয়ার জন্য I-551 কি হলে আই ডোন্ট কেয়ার, ভালোভাবে ফাইল করেন না, এখন N400 দেওয়া যাবে, নো, ইট উইল নেভার হ্যাপেন। অনেক ধন্যবাদ জনাব বাদশা আপনার টেলিফোনের জন্য। একটা ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে নিই। EB4 নিয়ে একটি প্রশ্ন এসেছে হোসেন আহমেদ কাউসার, তিনি বলছেন প্লিজ এক্সপ্লেইন EB4 SI, মানে জুবিনাইল ক্যাটাগরি, আন্ডার এজ ইজ ইট এমপ্লয়মেন্ট ক্যাটাগরি? না, আন্ডার এজটা EB4 এর কথা বলছেন আর আমি প্রশ্ন এসেছে আর কি। যদি আপনি আন্ডার এজ যে জুভেনাইল ক্যাটাগরি আছে, আন্ডার এজটা আপনি বুঝতে হবে। আমি প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলে কথা বলার বোঝার জন্য, নিলে কিন্তু মানুষ বুঝে না, থিওরি সবাই অন গুগল টাইপ করে পায়। আন্ডার এজ যে ব্যাপারটা হচ্ছে, আপনি প্রথমত তাকে গার্ডিয়ানশিপ নিতে হবে। যে লোকটা তার এই আন্ডার এজ মাইনরের গার্ডিয়ানশিপ নেবে 21-এর আগ পর্যন্ত, 21-এর ভিতরে, 21-এর পরে যদি হয় এটা কিন্তু আর জুভেনাইল থাকবে না সে। তো 21-এর আগেই তাই গার্ডিয়ানশিপ নিতে হবে। 21-এর আগেই ওই ফাইলটা পৌঁছাতে হবে ইমিগ্রেশনের কাছে, 360 সেলফ পিটিশন পৌঁছাতে হবে। যদি একদিন ডিলে হয় চাইটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ডিনাই হয়ে যাবে। এবং কারা তাদের যে দায়িত্ব নিচ্ছে, তাদের দায়িত্বটা কি, যে আপনার গার্ডিয়ানশিপ নিচ্ছে তো স্টেট কোর্টের মাধ্যমে। আমেরিকায় 50টা স্টেট আছে, এখানে 2টা পার্টের মধ্যে স্টেট কোর্টের মাধ্যমে আপনি গার্ডিয়ানশিপ নেবেন। এবং স্টেট কোর্টে করে কি, ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট সিস্টেম। তারা 21-এর যে আপনার বাসায় যেই লোকে তার গার্ডিয়ানশিপ, তার কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যাদের বয়স 14 বছরের উপর সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেবে, স্টেট ওয়াইড ফিঙ্গারপ্রিন্ট নেবে, এবং দেখবে আপনি তাকে গার্ডিয়ানশিপ নেওয়ার যোগ্য কিনা, এবং আপনি তাকে দায়িত্ব নিচ্ছেন, কিন্তু এটা একটা বিশাল দায়িত্ব। এবং যার গার্ডিয়ানশিপ আপনারা নিচ্ছেন মাইনর বলতে তারা 21 পর্যন্ত, ইমিগ্রেশনে 21 পর্যন্ত মাইনর ধরে এই গার্ডিয়ানশিপের ক্ষেত্রে যার দায়িত্ব নিচ্ছেন, সে কিন্তু কখনো তার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কেন বলা হচ্ছে যে গার্ডিয়ানশিপের পূর্বশর্ত হচ্ছে আপনার মা বাবা আপনাকে অ্যাবান্ডন করেছে, আপনি তারা দায়িত্ব নিচ্ছে না। সেই ক্ষেত্রে অনেকেই করতেছে, এবং এটার ওয়েটিং পিরিয়ড আছে, এটার সাথে আপনার ওয়ার্ক পয়েন্ট অ্যাপ্রুভ হয়, তারপর আপনি ইভেন্চুয়ালি গ্রিন কার্ড পেতে পারেন, ওইটা টাইম কনজিউম অনুযায়ী। অনেক ধন্যবাদ হোসেন আহমেদ কাউসার আপনার প্রশ্নের জন্য। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রুকলিন থেকে বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন, আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম, ওটার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে আপনার অগাস্টের 15 তারিখে 2025। জি, কিন্তু আজকে পর্যন্ত আমি এখনো ইন্টারভিউ লেটার পাই নাই। বাট আজকে দেখলাম অনেকে ইন্টারভিউ লেটার পাইছে আমার পরিচিত, ওদের ডকুমেন্ট কোয়ালিফাই হচ্ছে আপনার সেপ্টেম্বরে।
কিন্তু আমারটা কি জন্য হলো না, এটা কি জন্য এরকম হইলো আমি তো বুঝতে পারতেছি না। বাট আমি সিইসি তে গিয়ে আবার চেক করছি এভরিথিং ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে। এটা কি জন্য আপনার হইলো? স্ট্যাটাসটা কি? আমার আপনার স্ট্যাটাসটা কি? উনি অবশ্যই সিটিজেন, আমি সিটিজেন আইআর আচ্ছা। 5। হ্যাঁ, সিটিজেন ছাড়া প্যারেন্টস জন্য অ্যাপ্লাই করা যায় না। কিন্তু এই ক্ষেত্রে আপনি কোনো সময় কম্পেয়ার করবেন না যে ওরটা হয়েছে আমারটা হবে না কেন। হয়তো ভালোর জন্য তারা রিভিউ করছে, তারা এটার পরে এনবিসির জন্য আপনার ফাইলটা যখন দেন তখন তারা রিভিউ করার পরে কমপ্লিট হওয়ার পরে তারা স্কেজুয়ালি একটার পর একটা ইউএস এমবেসিতে পাঠায়। কিন্তু আগে পরে হতেই পারে, ভয়ের কোনো কারণে, আনলেস আপনি নোটিশ না পান বা কোনো রিজেক্ট না করে আপনার এখানে ভয়ের কোনোই কারণ নাই। তবে একটা দিকে ভালো যে এখন তো ভিসা দিচ্ছে না কারণ এখানে পাবলিক চার্জের ব্যাপারে ভিসা তো সাসপেন্ড আছে, এটা কখন উঠবে। আরেকটা বিষয় আমি আপনার ক্লিয়ার করতে চাই, কিছুদিন দেখা যায় যে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় আসতেছে যে বাংলাদেশের জন্য সুখবর, ভিসা পজ উঠে গেছে। এই লোকগুলা কিন্তু আসলে জানে না যে কোনটা পজ কোনটা না পজ। এই লিস্টে বাংলাদেশ কখনো ছিল না। যেটা লিফট করছে বলতে তো আপনাদের ভিসা লিফট করছে নন ইমিগ্রান্ট বা সব ইমিগ্রান্ট। এটা ম্যাসাচুসেটস কোর্ট থেকে একটা রায় আসছে, এটার বিরুদ্ধে ট্রাম্প আপিল করবে। কিন্তু এটা ছিল 39টা দেশ, এইটার মধ্যে বাংলাদেশ কখনো ছিল না। তো আমি বাংলাদেশের কথা বল, 75 কান্ট্রির যখন সাসপেনশন উইথড্র লিফট হবে তখন বাংলাদেশের জন্য সুখবর। হয়তো আমরা অচিরেই সুখবর পাবো, কিন্তু এই মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। আপনারা হয়তো বুঝেন কিন্তু একটু বেশি বুঝেন বা একটু কম বুঝেন, আপনারা এইভাবে সামাজিক তথ্য ছড়িয়ে দিচ্ছেন। আর আমরা প্রেশার পাই, আমরা কল দেওয়া বলে যে ভাই এটা অন্যকে বলছে হয়েছে, আপনি বলেন হবে না। তো আপনি, দিস ইজ রং। আপনারা ইংলিশ না জানলে চেষ্টা করেন শেখার, কিন্তু মানুষকে এইভাবে বিভ্রান্তি করবেন না, আমি আপনাদেরকে বলছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমা ফ্লোরিডা থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমার হচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড, এখন আমার বেবি হয়েছে রিসেন্টলি, তো আমি কি বাচ্চার জন্য মেডিকেট নিলে আমার ভবিষ্যৎ মানে ফিউচারে যে যদি গ্রিন কার্ড অথবা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি আবার, তখন কি কোনো প্রবলেম হবে? এটা ছিল আমার ফার্স্ট প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আমার এক রিলেটিভ, ওনার ছেলে মেয়ের জন্য উনি বেশ কিছু টাকা খরচ করছে। সেটা বলছে যে ড্যাডি আমাদের ধার মানে লোন হিসাবে পারপাস আর কি নিচ্ছে আর কি, যে তুমি দাও, আমি প্রত্যেক মাসে মাসে আমি তোমাকে দিয়ে দেব তোমাদের, মানে এটা হচ্ছে তাদের বিয়ের খরচ হিসেবে। আপনার কাছ থেকে নিচ্ছে? না না না, আমার কাছ থেকে না, আমার রিলেটিভ, মানে আমার আঙ্কেলের, আমার কাকা। জি, আমার কাকার কাছ থেকে তার ছেলে মেয়েরা নিয়েছে বিয়ে, তাদের বিয়ের খরচ হিসাবে। হ্যাঁ, বলছে যে ড্যাডি আমরা প্রত্যেক মাসে মাসে দিয়ে দেব। কিন্তু উনি আনফরচুনেটলি উনি আরেকটা বিয়ে করার কারণে ওনার ছেলে মেয়েরা এখন ওই টাকা দিতে চাচ্ছে না। কিন্তু ওনাদেরকে যে টাকা দিচ্ছে ওই টাকাটার কোনো মানে কোনো ডকুমেন্ট সাহামরি নাই। হ্যাঁ, শুধু আছে চেকগুলি দিচ্ছে, চেকগুলিও আবার ওনার নামেই দিচ্ছে। কারণ দেখেন, কেউ তো আর ছেলে মেয়েকে অবিশ্বাস করবে না। উনি ওনার ছেলে মেয়ে, টাকার পরিমাণ কত? টাকার 180,000 ডলার। ভালো অ্যামাউন্ট। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি যদি স্টেট টু স্টেট ভেরি করে মিথ্যা তথ্য দিয়ে কোনো সরকারি সুবিধা নেন, ডেফিনেটলি আপনার সমস্যা হবে। সত্য তথ্য দিয়ে কোনো তথ্য গোপন না করে যদি সরকারি সুবিধা নেন, হয়তো আপনার কোনো সমস্যা হবে না। বাচ্চা তো আমেরিকান নাগরিক, মেডিকেট, আপনার যদি ইনকাম মানে উনি ভয় পাচ্ছেন কন্ডিশনাল গ্রিন কার্ডে, দরিদ্র সীমার নিচে থাকলে আপনি কিভাবে চলবেন? আপনার তো অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনার বাচ্চার জন্য গ্রিন কার্ড নিতেই হবে। দেশের চিকিৎসা সেবাটা খুবই এক্সপেন্সিভ। তো যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে না নেন, আমি এজ এ জেনারেল বলতে পারি, ইন জেনারেল, যে হয়তো সমস্যা হবে না। কিন্তু আপনার স্পেসিফিক কেস সম্পর্কে আমার ধারণা নাই। কোনো নির্দিষ্ট কেসে আমরা টেলিভিশনে কথাও বলি না। কিন্তু আপনার আবারও বলছি, যদি মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ মেডিকেট, হোম কেয়ার, ডে কেয়ার,
স্ন্যাপ বেনিফিট, যে কোনো বেনিফিট নেক কেন, হোক সে ক্যাশ অ্যাসিস্ট্যান্স বা নন শুধুমাত্র সার্ভিস, আপনার ইউ আর ইন ট্রাবল। আর যদি সত্য তথ্য দিয়ে নেন, যদি আপনি অসুস্থ না, সুস্থ লোক বললেন আপনি অসুস্থ, এটা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া। যদি সুস্থ লোক যদি অসুস্থ হয়ে মেডিকেড নেয়, হোম কেয়ার খায়, দিস ইজ এ ফ্রড, এবং এজেন্সি সহ ফ্রড। সো এই ক্ষেত্রে যদি এজেন্সি জানে, আর না জানলে এজেন্সির কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা ডাক্তারও ফ্রড আছে, লয়ারও ফ্রড আছে, আমি বলবো না, লয়ারও ফ্রড আছে দেখে তো বলতেছি, নাহলে তো এই কথা আসতো না। তো আপনারা সতর্ক থাকবেন। আবার বলছি, কখনো সরকারের সুবিধা নেওয়ার জন্য কোনো মিথ্যা আশ্রয় নেবেন না, কোনো মিথ্যা ডাক্তারের কাছে যাবেন না। জি, অনেক ধন্যবাদ সোমা আপনার প্রশ্নের জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নটির ব্যাপারে আমরা কোনো মতামত দিতে পারছি না। বলছি জুমা অনেক কষ্ট করে দূর থেকে ফ্লোরিডা থেকে। দ্বিতীয় প্রশ্নটা যে সাধারণত সম্পর্কের উপর চুক্তি না থাকলে লোন লেখা থেকে থাকে, এই চেকের মধ্যে লোন হিসাবে তাকে দিয়েছে, তাহলে এটা এনাফ এভিডেন্স যে সে টাকাটা ফেরত পাওয়ার যোগ্য। কিন্তু আপনার যে টাকার পরিমাণটা একটা নির্দিষ্ট ছোট না, এটা অনেক বড়। অনেকের জন্য যেসব স্টেটে নিউ ইয়র্ক হয়তো আমরা খুব লাক্সারি না হইলে আমার যে বাড়ি ঘরের মালিক অনেক এক্সপেন্সিভ, কিন্তু অনেক স্টেটে যার $100 একটা বাড়ি আছে সে নিজের অনেক বড় লোক মনে করে, যার হয়তো বাড়ির প্রাইস হয়তো 100,000 অনলি। তো এই ক্ষেত্রে ওইসব স্টেট জানা কোথায় থাকেন, 100,000 টাকা অনেকের জন্য অনেক টাকা, অনেকের জন্য কিছুই না। সো যদি প্রপার ডকুমেন্ট থাকে, তার ছেলের বিরুদ্ধে মামলা করতে পারে। আর যদি কোনো ডকুমেন্ট না থাকে, প্রমাণ করতে না পারে, তাতে কিছু করার নাই। কিন্তু ছেলে হয়তো বলবে ছেলে বাবার সম্পর্কের কারণে বাবা তাকে গিফট দিছে, গিফটের কোনো রিটার্ন হয় না, কিন্তু লোনের রিটার্ন হয়। অনেক ধন্যবাদ সোমা আপনার ফোনের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মামুন। আমার একটা বন্ড নিয়ে প্রশ্ন আছে। জি, করুন। সো আমি যখন ইউএসএ তে আসি, আমার বন্ড হয় আপনার $12,000। সো আমার যে গ্র্যান্টার হয়েছে, ওনার নাম আমি জানি না, বা উনি আমার কোনো পেপারস দেয় নাই। তো আমার এক কাজিনের মাধ্যমে আর কি ওই বন্ডটা দেওয়া হয়েছে, বুঝছেন? জি। তো আমার কাজিনে মারা যায়, এখন আমি জানি না এক্স্যাক্টলি কোন লোকটা আমার বন্ড দিচ্ছে। আমার কাছে কোনো পেপারস নাই, কোনো কিছু নাই। আমার অ্যাসালাম গ্র্যান্ড হয়েছে, এখন আমি বন্ডটা কালেক্ট করার জন্য চেষ্টা করতেছি আর কি। এখন কোনো ইনফরমেশন আমার হাতে নাই, কোনো ব্রোকারের মাধ্যমে কি দিছে না কিভাবে দিছে। এখন আপনার কি করণীয় সেটি জানতে চান? যে বন্ড দিছে আপনি কেমনে জানলেন? আমি তো বর্ডার ক্রস করে আসছি। অনেকের তো বন্ড হয় না, অনেকে বন্ড ছাড়া রিলিজ হচ্ছে, অসংখ্য লোক আছে বন্ড হয় নাই। আমাকে যে ডিটেনশন থেকে রিলিজ, ওইখানে একটা পেপারের মধ্যে আমার স্পন্সরের নাম এবং কত টাকা বন্ড হইছে তো আপনার কাছে পেপারস আপনার কাছে আছে, আছে। কি চাচ্ছেন? না না, কে বন্ডটা সাবমিট করছে ওইটা ওই লোকই তো স্যার, যেই লোকের নাম সেই তো আপনার স্পন্সর। স্পন্সরে জমা দেয় না, আমার কাজিন যে জমা দিছে উনি মারা গেছে। বন্ডে তো আমার বলেন, বন্ডের মধ্যে তো নাম আছে ভাই, বন্ডের মধ্যে বললে নাম ঠিকানা থাকে, বন্ড পেপারের মধ্যে কে আপনাকে বন্ড দিছে নাম ঠিকানা থাকে। আপনি বললেনই আপনি বন্ডের ডকুমেন্ট আছে আপনার কাছে। না না না, আমার স্পন্সরের ইনফরমেশন আছে আর কি। ওকে, তো স্পন্সরই তো আপনার বন্ড দেওয়ার কথা। বাট স্পন্সরের সাথে কন্ট্যাক্ট করছি, উনি বলতেছে উনি বন্ডটা করে নাই। আর তো স্পন্সর এখানে লেখাই তো থাকবে যে স্পন্সর থাকলে বন্ডের মন্ডল লেখা থাকে, কাগজ থাকে। আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। সেটি আমার মনে হয় অ্যাটর্নি আমাদের হাতে সময় নেই, সে আপনাকে আমাদের ফয়া করে আনতে পারবে। সে যদি রিকোয়েস্ট পাঠায়, তারা ডকুমেন্ট থাকলে দেবে, হয়তো বন্ড লাগে নাই আপনার, ইরো নিবেন ন। সেই ক্ষেত্রে আপনি কাকে অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করুন, উনি হয়তো ভালো বলতে পারেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে অনেক অলরেডি আমরা 3-4 মিনিট বেশি ওভারকেরি করে ফেলেছি। অনেকেই ফেসবুকে প্রশ্ন রেখেছেন, সময় অভাবে উত্তর দিতে পারছেন বলে দুঃখ প্রকাশ করছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব ভালো, বিশেষ করে প্রতারণার উপরে নানানভাবে আপনি উপস্থাপন করেছেন, যেটা নিয়ে আমরা নিশ্চয়ই আমরা যারা এই ধরনের অবস্থার শিকার তারা এবং যারা ভবিষ্যতে যাতে কেউ না হয় সে বিষয়ে সচেতন করেছেন। আপনার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। টিভির সাথে থাকুন এবং আপনারাও সবাই যে ভাই সরি টু সে আপনাদের অনুষ্ঠানে এসে সবাই যে সত্য কথা বলে, আমিও হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সবাই যে সত্য বলে এরকম না। কিন্তু সবসময় আপনারা
তথ্য আপনারা ভেরিফাই করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।